ওকে, তাহলে আজকে আমরা প্রথমে দেখছি পিরিয়ডিক টেবিল, যেটা সম্পর্কে মোটামুটি সবাই জানো। চারটে ব্লক ডিভিশন আছে, এসপিডিএফ, এবং বিভিন্ন কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। অ্যাটমিক রেডিয়াস, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার। সো সেরকমই আজকে বেশ কয়েকটা কেমিক্যাল প্রপার্টির ট্রেন্ড প্রথমে আমরা দেখতে চলেছি। কেমিক্যাল প্রপার্টিতে কয়েকটা ট্রেন্ড। প্রথম কেমিক্যাল প্রপার্টি হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি ট্রেন্ড তোমরা জানো, এগুলো অলরেডি তোমরা জানো, জাস্ট আমি একবার রিকল করিয়ে দিচ্ছি। যদি আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড মুভ করি, ভ্যালেন্সি ট্রেন্ড কি বলছে, অ্যাক্রস দ্য পিরিয়ড যদি মুভ করি, অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট টু রাইটে, তাহলে গ্রুপ 1 ভ্যালেন্সি 1, গ্রুপ 2 ভ্যালেন্সি 2, গ্রুপ 3 ভ্যালেন্সি 3, মেনলি ইলেকট্রোভ্যালেন্সি। গ্রুপ 4 এ মেনলি আসে কোভ্যালেন্সি, এটা কিনা 4। তারপর আবার গ্রুপ 5 ভ্যালেন্সি কমতে থাকে, দ্যাট ইজ 3, গ্রুপ 6 ভ্যালেন্সি 2, গ্রুপ 7 ভ্যালেন্সি 1, এন্ড গ্রুপ 8 সরি 7 সরি 3 বলছি, গ্রুপ 13, গ্রুপ 13 ভ্যালেন্সি 3, তারপরে গ্রুপ 14 ভ্যালেন্সি 4 হলো। গ্রুপ 15 এ ভ্যালেন্সি কমতে থাকবে, আবার 15 এ গিয়ে কমে হবে 3, 16 এ 2, 17 এ 1, এন্ড তোমার 18 এ গিয়ে হবে 0। ঠিক আছে, সো ভ্যালেন্সিটা এইভাবে ভ্যারি করে অ্যাক্রস দ্য পিরিয়ড, প্রথমে বাড়ে আপ টু গ্রুপ 14, তারপরে ফল করতে থাকে। ঠিক আছে, প্রথম গ্রুপে হচ্ছে ভ্যালেন্সি +1 +2 +3, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3। তারপরে হচ্ছে কোভ্যালেন্সি গ্রুপ 14 এ, গ্রুপ 3 না সরি গ্রুপ 13, গ্রুপ 13। ঠিক আছে, +1 +2 এন্ড +3, দ্যাট ইজ গ্রুপ 1 গ্রুপ 2 আর গ্রুপ 13। গ্রুপ 13 এ কি হচ্ছে +3। তারপরে গ্রুপ 14 এ হচ্ছে 4, কোভ্যালেন্সি 4, কার্বনের যে গ্রুপটা কোভ্যালেন্সি 4। তারপরে গ্রুপ 15 16 17 এ আবার কমতে শুরু করে দিচ্ছে। গ্রুপ 15 এ হচ্ছে 3, গ্রুপ 15 এ মেন গ্রুপ ভ্যালেন্সি যেটা, গ্রুপ 15 এর মধ্যে মেন ভ্যালেন্সিটা হচ্ছে 3, গ্রুপ 16 এ হয়ে যাচ্ছে আবার 2, গ্রুপ 17 এ হয়ে যাচ্ছে 1, এন্ড গ্রুপ 18 যেটা, সেটা তো নোবেল গ্যাস, সেখানে ভ্যালেন্সি 0। সো ভ্যালেন্সি অ্যাক্রস দ্য পিরিয়ড যখন যায়, প্রথমে বাড়ে আপ টু গ্রুপ 14, 1 2 3 এন্ড 4, এন্ড তারপরে কমে 3 2 1 এন্ড 0, গ্রুপ 18 এ গিয়ে 0 হয়ে যাচ্ছে। ডাউন দ্য গ্রুপ ভ্যালেন্সির কি চেঞ্জ হয়, ডাউন দ্য গ্রুপে ভ্যালেন্সি ফিক্স থাকে। গ্রুপ 1 সবার ভ্যালেন্সি +1, গ্রুপ 2 সবার ভ্যালেন্সি +2, গ্রুপ 13 সবার ভ্যালেন্সি +3, গ্রুপ 14 সবার ভ্যালেন্সি কোভ্যালেন্সি হচ্ছে 4। ঠিক আছে, সো এইভাবে গ্রুপ একদম লাস্টের গ্রুপটা ভ্যালেন্সি হচ্ছে -1, হ্যালোজেন যেটা। ঠিক আছে, গ্রুপ 17 গ্রুপ 16 -2, গ্রুপ 17 -1। তাহলে ডাউন দ্য গ্রুপ ভ্যালেন্সি রিমেন্স কনস্ট্যান্ট, বাট অ্যাক্রস দ্য পিরিয়ড ভ্যালেন্সি প্রথমে বাড়ছে আপ টু গ্রুপ 14, বাড়ছে বেড়ে বেড়ে ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4 এ আসছে, তারপরে আবার কমছে, দ্যাট ইজ 0 তে গিয়ে শেষ হচ্ছে গ্রুপ 18 এ। সো দ্যাট ইজ দ্য ভ্যালেন্সির ভেরিয়েশন। নেক্সট চলে আসছি অক্সিডেশন স্টেটস। এক্ষুনি অক্সিডেশন স্টেট পড়েছি, তাই ডিটেলসে যাচ্ছি না। অক্সিডেশন স্টেট গুলো কেমন করে ভ্যারি করে প্রত্যেকটা গ্রুপের আমরা দেখেছি। অক্সিডেশন স্টেট, গ্রুপ 1 এর অক্সিডেশন স্টেট কত, গ্রুপ 1 এর অক্সিডেশন স্টেট +1, গ্রুপ 2 এর অক্সিডেশন স্টেট +2, গ্রুপ 13 এর অক্সিডেশন স্টেট দুই রকম হতে পারে, +3 +1, গ্রুপ 3 এর গ্রুপ 13 অক্সিডেশন স্টেট হতে পারে +3 বা +1, একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, গ্রুপ 1 হচ্ছে +1, গ্রুপ 2 হচ্ছে +2, গ্রুপ 13 +3 বা +1, গ্রুপ 14 একইভাবে, গ্রুপ 14 এ ছিল +4 থেকে -4, সব কটা হতে পারে, +4 +2 +4 +3 +2 +1 0 -1 -2 -3 -4, টোটাল রেঞ্জটাই হতে পারে গ্রুপ 14 এর জন্য। গ্রুপ 15 এর জন্য, 15 এর জন্য কি হতে পারে বলো, 15 এর জন্য হতে পারে একইভাবে 3 and 5 মেইনলি এটা। 16 এর জন্য হতে পারে, 17 এর জন্য আবার অনেকটা হতে পারে। 17 এর জন্য কি হতে পারে, 17 এর জন্য একদম ক্লোরিনের যে কেসটা দেখলাম, ক্লোরিনের হচ্ছে -1 ও থাকে হ্যালাইড, তারপর আবার +1 ও থাকে ClO, যেটা ClO HClO। ঠিক আছে, তারপরে +3 ও থাকে, +4 ও থাকে, +5 ও থাকে, এন্ড +7 ও থাকে। +7 হচ্ছে পারক্লোরিক অ্যাসিড HClO। ঠিক আছে, সো ক্লোরিন ফ্লুরিন ব্রোমিন আয়োডিন সবারই যে সবটা থাকবে তা না, কিন্তু জেনারেল পুরো গ্রুপ 17 এ দেখতে পাওয়া যাবে -1 থেকে +7, -1 তারপরে +1 তারপরে +3 তারপরে +5 তারপরে +7। সো টোটাল রেঞ্জটা যদি অক্সিডেশন নাম্বার শো হতে থাকে, সো এইভাবে গ্রুপ ওয়াইজ অক্সিডেশন নাম্বারটা ভ্যারি করতে থাকে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, গ্রুপ 13 এর অক্সিডেশন নাম্বারে, বলেছি +3 থাকে +1 থাকে, মনে রাখতে হবে +3 আর +1। এখানে একটা জিনিস বলে দিই, এটা একটু বলে দিতে লাগবে। গ্রুপ 13 পিরিয়ড 2 3 4 5 6 অব্দি যদি যাই,
গ্রুপ 13 পিরিয়ড 2 কে আছে এখানে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। জেনারেল কনফিগারেশন হচ্ছে NS2 NP1। গ্রুপ 13 জেনারেল কনফিগারেশন NS2 NP1, তার মানে এটা 2s2 2p1, 3s2 3p1, 4s2 4p1, 5s2 5p1, 6s2 6p1। এখানে আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট ডিসকাস করতে চলেছি। সো এটা হচ্ছে অক্সিডেশন স্টেট। তাহলে গ্রুপ 13 এর অক্সিডেশন স্টেট কি বলছে, কি কি হতে পারে? গ্রুপ 13 এর বলছে অক্সিডেশন স্টেট হতে পারে +3 +1। +3 তো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু +1টা কেন? +3 কেন বুঝতে পারা যাচ্ছে? ভ্যালেন্স ইলেকট্রন কটা? 3টে। সো ভ্যালেন্স ইলেকট্রন এখানে 3টে যদি লস্ট হয়ে যায় +3, 3টে যদি লস্ট হয়ে যায় +3, 3টে যদি লস্ট হয়ে যায় +3। এখানে 3টেও লস্ট হতে পারে, একটাও লস্ট হতে পারে, অর্থাৎ পুরো 5s2 5p1 লস্ট হতে পারে বা শুধু 5p1টাও লস্ট হতে পারে। এখানেও 3টেও লস্ট হতে পারে, একটাও লস্ট হতে পারে, অর্থাৎ পুরো 6s2 6p1 লস্ট হয়ে যেতে পারে বা শুধু 6p1টাও লস্ট হতে পারে। কেন? যত নিচের দিকে নামা যায়, বিশেষ করে 5s2 আর 6s2, ভালো করে খেয়াল করে দেখো, 6s2 6p1 থ্যালিয়াম যখন ভর্তি হচ্ছে ওই পিরিয়ডে এর আগে ল্যান্থানাইডস ভর্তি হয়ে বসে আছে, হ্যাঁ কি না? থ্যালিয়াম অবধি আসার আগে ল্যান্থানাইডস ভর্তি, ডি ব্লকও ভর্তি, অর্থাৎ থ্যালিয়ামে যখন আসছে 6s2 6p1 এ যখন আসছে, 6s2 এর পরে কি 6p1 এ আসে? 6s2 এর পরে 4f এ ভর্তি হয় ল্যান্থানাইডস, তারপরে 5d তে ভর্তি হয়, তারপরে 6p তে আসে ইলেকট্রন। এটাই ইলেকট্রন এনার্জি সিকোয়েন্স। 6s2 এর পরে 4f এ 14 ভর্তি হয়, 5d তে 10 ভর্তি হয়, তারপরে 6p তে একে একে ভর্তি হওয়া শুরু হয়, 6p1 হবে, 6p6 হবে। তার মানেটা কি? 4f এ ইলেকট্রন থাকা মানে ওখানে ল্যান্থানাইড কন্ট্রাকশন ফেস হচ্ছে, 5d তে ইলেকট্রন থাকা মানে ওখানে হিউজ ডি কন্ট্রাকশনও আছে, ডি কন্ট্রাকশন এফ কন্ট্রাকশন, বিকজ স্ক্রিনিং এফেক্ট, পুয়ার স্ক্রিনিং এফেক্ট যেখানেই আছে ওখানেই কন্ট্রাকশন আছে। তার মানে এই রেঞ্জটাতে একটা ভালো রকম কন্ট্রাকশন আছে দুজনকে মিলিয়ে। 6s2 এর পরে যখন প্রথম দিকে 6s2 ছিল, একদম গ্রুপ 1 এ 6s1, গ্রুপ 2 তে 6s2, ওইখানে যখন 6s2 ছিল, গ্রুপ 1 6s1, গ্রুপ 2 6s2, ওই 6s2 তে কিন্তু অতটাও কন্ট্রাকশন ছিল না। কিন্তু তারপরে গ্রুপ 1 গ্রুপ 2 হয়ে গেছে, গ্রুপ 1 এ 6s1, গ্রুপ 2 তে 6s2, 6 নাম্বার পিরিয়ডে। তারপরে যখনই 4f শুরু হয়েছে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম অবধি 4f চলেছে, এফ কন্ট্রাকশন, ওখানে ভালো রকম একটা কন্ট্রাকশন হয়েছে সাইজে। তারপরে আবার 5d চলেছে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম শেষ হওয়ার পরে আবার হ্যাফনিয়াম স্টার্ট হয়েছে, হ্যাফনিয়াম থেকে আবার মার্কিউরি অবধি চলেছে, 5d ভর্তি হয়েছে। সো যখনই তোমার 4f ভর্তি হয়েছে, 5d ভর্তি হয়েছে, এফ কন্ট্রাকশন হয়েছে, ডি কন্ট্রাকশন হয়েছে, ভালো রকম সাইজে কন্ট্রাকশন হয়েছে। এবারে যখন 6p তে ইলেকট্রন ঢুকছে, এই অবস্থায় 6s কিন্তু ভালো রকম কন্ট্রাকশনের ভিকটিম। ভালো রকম কন্ট্রাকশনের ভিকটিম হওয়ার জন্য 6s ইলেকট্রন শুরুর দিকে না হলেও এইগুলো ভর্তি হয়ে যাওয়ার পরে যখন 6p তে ইলেকট্রন ঢুকছে, তখন 6s ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াস দ্বারা টাইটলি হেল্ড বাই নিউক্লিয়াস। শুরুর 6s ইলেকট্রন নয়, সমস্ত 6s ইলেকট্রন নয়, এই 4f 5d ভর্তি হয়ে যাওয়ার পরে যখন আবার 6p1 হচ্ছে, ওই অবস্থায় 6s দুটো টাইটলি হেল্ড বাই দ্য নিউক্লিয়াস। শুরুর দিকে যে 6s আছে, দ্যাট ইজ তোমার সিজিয়াম, বেরিয়াম, ওইখানে যে 6s1 আছে 6s2 আছে, গ্রুপ 1 এ 6s1 আছে, গ্রুপ 2 তে 6s2 আছে, ওই 6s1 ওই 6s2 নয়। কিন্তু যখন ল্যান্থানাইড কন্ট্রাকশন ফেস হয়ে গেছে, ডি কন্ট্রাকশন 5d কন্ট্রাকশন ফেস হয়ে গেছে, 6p তে ইলেকট্রন ঢুকতে শুরু করেছে, ওই অবস্থায় 6s2 ইলেকট্রন এতটাই টাইটলি হেল্ড হয়ে যায় বিকজ অফ দ্য কন্ট্রাকশন। সাইজ ছোট হয়েছে, সাইজ ছোট হওয়া মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়ালে বেড়েছে, সাইজ ছোট হয়েছে বিকজ অফ দিস কন্ট্রাকশন, দুটো কন্ট্রাকশন হয়েছে, এফ কন্ট্রাকশন ডি কন্ট্রাকশন,
সাইজ ছোট হওয়ার কারণে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেলের উপরে বেড়েছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যদি ভ্যালেন্স শেলে বাড়ে, তার মানে ক্লিয়ারলি নিউক্লিয়াস, এবার এস আর পি এর মধ্যে কোনটা আবার কাছে থাকে? এসটা আবার বেশি কাছে থাকে। তাহলে এস এর উপরে বেশি বাড়বে অ্যাট্রাকশন না পি এর উপরে বেশি বাড়বে অ্যাট্রাকশন? ক্লিয়ারলি 6s এর উপরেই অ্যাট্রাকশনটা সব থেকে বেশি বাড়বে। এমনিতেই 6s এর উপরে 6p এর উপরে অ্যাট্রাকশন বাড়ছে, কারণ এই কন্ট্রাকশন গুলো হয়ে গেছে। কন্ট্রাকশন হয়ে গেছে মানে সাইজ ছোট হয়েছে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেল দ্যাট ইজ 6s 6p সবার উপরেই বাড়ছে। কিন্তু 6s আর 6p এর মধ্যে s আবার বেশি কাছে থাকে। 6s 6p এর মধ্যে 6s বেশি কাছে, তাই 6s এর উপরে একটা ম্যাসিভ কন্ট্রাকশন, একটা ম্যাসিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায়, 6s ইলেকট্রন কি লস্ট হতে পারবে ওই হাই নিউক্লিয়ার চার্জকে ওভারকাম করে? কোনটা লস্ট হবে? খালি 6p1টাই লস্ট হবে। 6p1 যদি একটা ইলেকট্রন লস্ট হয়, তাহলে অক্সিডেশন স্টেট কত শো হবে? অনলি 1ই শো হবে। অর্থাৎ 6s2 ইলেকট্রনটা নিউক্লিয়াস দিয়ে টাইটলি হেল্ড হওয়ার জন্য ক্যান নট পার্টিসিপেট ইন বন্ডিং, cannot participate in bonding, lost হতে পারে না, কারণ নিউক্লিয়াস এখন টাইটলি হোল্ড করে রেখেছে। এই 6s2 ইলেকট্রন দুটোকে বলা হয় ইনার্ট পেয়ার। আর এই ইনার্ট পেয়ারের এফেক্টে আমরা কি দেখতে পেলাম? ইনার্ট পেয়ারের এফেক্টে দেখতে পেলাম যে +3 হওয়ার সঙ্গে সঙ্গে +1 অক্সিডেশন স্টেটও শো হবে এই গ্রুপটাতে। ক্লিয়ার হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট? 6s2 6p1, 6p1টাই লস্ট হবে। তার মানে যদি জিজ্ঞেস করে টিএল থ্যালিয়াম, কোশ্চেন আসতে পারে এখানে কি রকম? বলবে থ্যালিয়াম 3+, থ্যালিয়াম +1 কে বেশি স্টেবল? সো ক্লিয়ারলি থ্যালিয়াম 3+ মানে সেখানে 6s2 6p1 টোটালটাই লস্ট হয়েছিল, তাই থ্যালিয়াম 3+ হয়েছিল। কিন্তু 6s2 কি লস্ট হতে চাইবে? 6s2 লস্ট হতে চাইবে না। 6s2 ইনার্ট পেয়ার, 6s2 ইলেকট্রন লস্ট হতে চাইবে না, রিগেন হয়ে যেতে চাইবে, বিকজ এটা ইনার্ট পেয়ার, এর বন্ডিং এ পার্টিসিপেট করার কথা নয়, এটাকে নিউক্লিয়াস টাইটলি হোল্ড করে রাখে। তার মানে ক্লিয়ারলি 6s2 ব্যাক হয়ে আসতে চাইবে, 6s2 ব্যাক হয়ে আসতে চাইবে, অনলি 6p1 ই লস্ট হতে চাইবে। তার মানে Tl3+ আরামসে কি করবে? দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে, 6s2 এর ইলেকট্রন দুটো অ্যাকসেপ্ট করে নেবে, দিয়ে Tl+1 এ চলে যাবে। কোনটা বেশি অক্সিডেশন স্টেট, বেশি স্টেবল? তার মানে ক্লিয়ারলি +1টাই মোর স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে আমরা বলতে পারি Tl3+, অনেকগুলো এখান থেকে জিনিস বলতে পারি। 1 নাম্বার কনক্লুশন বলতে পারি Tl+ মোর স্টেবল দ্যান Tl3+, 1 নাম্বার কনক্লুশন। ইনার্ট পেয়ার এফেক্ট এগুলো সব হচ্ছে। 2 নাম্বার কনক্লুশন, Tl3+ যদি কোথাও তৈরি হয় থ্যালিয়াম 3+, থ্যালিয়াম 3+ ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, মানে রিডিউসড হবে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে রিডাকশন। তার মানে থ্যালিয়াম 3+ গুড অক্সিডাইজিং এজেন্ট, থ্যালিয়াম 3+ ইজ গুড অক্সিডাইজিং এজেন্ট, কারণ ও নিজেই ভালোভাবে তাড়াতাড়ি রিডিউসড হয়ে যাচ্ছে, ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইছে, থ্যালিয়াম 3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইছে। যদি জিজ্ঞেস করে Tli3 and Tli কোন কম্পাউন্ডে এক্সিস্ট করবে? ক্লিয়ারলি Tli এক্সিস্ট করবে। Tli3 চেষ্টা হবে Tli তে শিফট হয়ে যাওয়ার। Tli3 তে Tl+3 তে আছে, +3 স্টেবল নয়। Tli তে Tl+1 এ আছে, +1 স্টেবল। তার মানে ক্লিয়ারলি Tli3 Tli তে শিফট হয়ে যাওয়ার চেষ্টা করবে। Tli থ্যালিয়াম আয়োডাইড এক্সিস্ট করে যাবে, থ্যালিয়াম আয়োডাইড মানে ট্রাই আয়োডাইড Tli3 এক্সিস্ট করবে না, কিন্তু Tli এক্সিস্ট করে যাবে। সো দিস আর দ্য কনসিকোয়েন্সেস অফ ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্টে 6s ইলেকট্রনটাকে বাঁচাতে চাইবে। 6s ইলেকট্রন কেন বাঁচাতে চাইবে? বিকজ অফ দ্য ল্যান্থানাইড কন্ট্রাকশন। তার আগে যেটা হয়ে গেছে, শুধু ল্যান্থানাইড নয়, 5d ও ভর্তি, মানে ডি কন্ট্রাকশন হয়েছে, 4f কন্ট্রাকশন হয়েছে, 5d কন্ট্রাকশন হয়েছে। হাই কন্ট্রাকশনের জন্য এই কন্ট্রাকশন গুলো হওয়ার পরে যখন 6p তে ইলেকট্রন ঢুকছে, তখন 6s 6p দুজনের উপরেই ম্যাসিভ একটা ফোর্স এক্সার্ট করছে নিউক্লিয়াস, তার মধ্যে s আবার বেশি কাছে থাকে, তাই 6s এর উপরে একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে। তাই 6s এখন চাইলেই বন্ডিং এ পার্টিসিপেট করে বেরোতে পারে না। এই 6s কে বলা হয় ইনার্ট পেয়ার। 6s এর উপরে ম্যাক্সিমাম দেখা যায়, 5s এও টু সাম এক্সটেন্ট দেখা যায়। তাই 5s এর রেসপেক্টেও যদি বলে ইন্ডিয়াম +3 না +1, obviously +1 is most stable oxidation state.
5s এও এটা টু সাম এক্সটেন্ট দেখা যায়। বলবে স্যার 5s এ তো 4f ছিল না, এখানে তো 4f ভর্তি হয়নি, কিন্তু d গুলো তো ভর্তি হয়েছে না। 5 যখন এইখানে 5s2 5p1 মাঝখানে 4d10 বসে আছে, 3d10 বসে আছে, যখন কিন্তু এখানে একটাই d বসেছিল, দেখো 4s2 4p1 মাঝে কে আছে, শুধু 3d10 আছে। তো অতটাও কন্ট্রাকশন স্ট্রং হয়নি যে 4s কে বেরোনো থেকে বারণ করে দেবে। তাই যখন 4s2 4p1 মাঝে আসে শুধু 3d10 কন্ট্রাকশন হয়েছে, বাট সেটা অতটাও স্ট্রং নয় যে 4s কে বেরোতেই দেবে না। কিন্তু এখন 5s2 5p1 মাঝে দুটো t ঢুকে গেছে, 3d10 and 4d10, তো স্ট্রং হচ্ছে আস্তে আস্তে। 5s এর উপরও একটা ভালো রকম ইলেকট্রনের হোল্ড বাড়ছে, তাই 5s টাও বেরোতে চায় না। একদম বাড়িতে বসে থাকে না তা নয়, কিন্তু অতটাও বেরোতে চায় না, কারণ নিউক্লিয়াস যথেষ্ট হোল্ড করে রাখে ওকে। তাই এখানেও +1 টাই মোস্ট স্টেবল হবে, +3 টা নয়। আর 6s এ তো এটা ম্যাসিভ হয়ে যায়, এখানে 4f ঢুকে গেছে, 3টে d ঢুকে গেছে, 3d 4d 5d সঙ্গে 4f ঢুকে গেছে। 4f এর তো একদম পুয়ারেস্ট স্ক্রিনিং পাওয়ার, তাই ওখানে ম্যাসিভ একটা কন্ট্রাকশন হয়েছে। তারপরে আবার 3d 4d 5d 3টে d, যাদের স্ক্রিনিং পাওয়ার খারাপ। এই অবস্থায় ম্যাসিভ কন্ট্রাকশন হওয়ার জন্য নিউক্লিয়াসের চার্জ বেড়ে গেছে, অ্যাট্রাকশন বেড়ে গেছে, তাই 6s টা পার্টিসিপেট করতে পারছে না, ওকে হাইলি টাইটলি হোল্ড করে আছে, ওকে ইনার্ট পেয়ার বলা হয়। ইনার্ট পেয়ারের এফেক্টে এখন কি হয় আমরা দেখতে পেলাম, যদি এটা বুঝে থাকো যে এখন গ্রুপ 13 এ কি হয় দেখতে পেলাম। গ্রুপ 13 এ দেখলাম +3 অক্সিডেশন স্টেট, যেটা +3 ওটা লেস স্টেবল, +1 টা মোর স্টেবল। তাই +3 তৈরি হলে সেটা +1 এ শিফট হতে চাইবে, তার মানে +3 টা স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কারণ ও নিজে সবসময় রিডিউস হয়ে +1 এ যেতে চায়। তাই +3 টা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ওটা অলওয়েজ +1 এ যেতে চায়, ঠিক আছে। +1 এর স্টেবিলিটি বেশি, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার, +1 এর স্টেবিলিটি অর্ডার, এটা হচ্ছে +1 এর স্টেবিলিটি। তো +1 এর স্টেবিলিটি বেশি এবং +3 টা গুড অক্সিডাইজিং এজেন্ট, ওটা +3 তেই যেতে চায়। তাই +3 वाला কম্পাউন্ড এক্সিস্ট করে না, কিন্তু +1 যেখানে থ্যালিয়াম +1 আছে এক্সিস্ট করে। এটা ছিল গ্রুপ 13 এর কনসিকোয়েন্স, গ্রুপ 13 এর কনসিকোয়েন্স ইনার্ট পেয়ার এফেক্ট। গ্রুপ 14 এও সেম জিনিস দেখতে পাওয়া যাবে। গ্রুপ 14 এখান থেকে কোশ্চেন আসেই আসে, মানে ম্যাসিভ একটা কোশ্চেন জোন এটা একটা। গ্রুপ 14 পিরিয়ড 2 3 4 5 6 কে আছে গ্রুপ 14? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। এই অবধি কোনো সমস্যা নেই, 4s2 4p2 ওকে। এরপর থেকে সমস্যা শুরু, 5s2 5p2 সরি 5s2 5p2 মানে এলিমেন্টটা কে? টিন এন্ড লেড। এই লেড তো মানে টিন আর লেড হচ্ছে পুরো কোশ্চেন জোন, ঠিক আছে। টিন এবং লেড কোশ্চেন জোন এটা। কনফিগারেশন ns2 np2 ns2 np2, তাহলে এখানে হচ্ছে 2s2 2p2 3s2 3p2 4s2 3d10 4p2। একটু হলেও ডিকন্ট্রাকশন শুরু হয়েছে, বাট ঠিক আছে, অতটা স্ট্রং নয়। বাট টিনে 5s2 4d10 5p2 মানে ক্লিয়ারলি 3d10 তো ভর্তি, তার সঙ্গে 4d10 ও ভর্তি হলো, তার মানে কন্ট্রাকশন ফেস করতে শুরু করেছে 5s2। অবভিয়াসলি s টা বেশি কাছে থাকে, তাই 5s টাই বেশি কন্ট্রাকশন ফেস করবে, 5p টা অতটা কন্ট্রাকশন ফেস করবে না, অতটা অ্যাট্রাকশন ফেস করবে না। 5s টাই বেশি অ্যাট্রাকশন ফেস করবে, কারণ তাই নিউক্লিয়াসের কাছে থাকে। এন্ড লেডে 6s এর তো কথা বলেই লাভ নেই। 6s2 4f14 হাই কন্ট্রাকশন হচ্ছে, তারপরে 5d10 3d 4d 5d সব d ভর্তি, তারপরে 6p2। তার মানে এর উপরে নিউক্লিয়াস ম্যাসিভ ফোর্স এক্সার্ট করছে, বিকজ এরা কন্ট্রাকশন জোন। হাই কন্ট্রাকশন মানে এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড স্টার অনেক বেশি। হাই কন্ট্রাকশন আছে, এফ কন্ট্রাকশন ডি কন্ট্রাকশন, তাই এখানে এই 6s আর এই 6p 6s 6p টাই আউটার মোস্ট, ঠিক আছে, ওটাই সব থেকে বাইরে। তো 6s আর 6p সব থেকে বাইরের যে 6s 6p সেখানে হাই কন্ট্রাকশন ফেস হচ্ছে, বিকজ ভেতরে একটা হাই কন্ট্রাকশন জোন তৈরি হয়েছে। সে কারণে 6s আর 6p এর উপরে একই ভাবে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অনেক বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যাওয়া মানে 6s পার্টিসিপেট করতে পারছে না কেমিক্যাল বন্ডিং এ, লস্ট হতে পারছে না। লস্ট হতে না পারা মানে এরা ইনার্ট পেয়ারের মতন বিহেভ করছে। তাহলে 6s তো আরো বেশি স্ট্রং ইনার্ট পেয়ার হয়ে গেল। এখন তাহলে কোশ্চেন জোন কি আসবে? কোশ্চেন জোন আসবে হচ্ছে এরকম, এর কনসিকোয়েন্স গুলো কি? বলবে Sn2+ Sn4+ কে বেশি স্টেবল?
অক্সিডেশন স্টেট কি কি দেখাচ্ছে, এরা তার মানে +2 ও দেখাচ্ছে +4 ও দেখাচ্ছে, +2 +4, এরাও হচ্ছে +2 ও দেখাচ্ছে +4 ও দেখাচ্ছে। কেন? +2 হচ্ছে যদি শুধু 5p2 বেরোয় তাহলে +2, আর 5s2 দুজনেই বেরোলে +4, যদি শুধু 6p2 বেরোয় তাহলে +2, যদি 6s2 দুজনেই বেরোয় তাহলে +4, 6s2 5s2 তো বেরোতে চাই না, নিউক্লিয়াসটা টাইটলি হেল্ড ইনার্ট পেয়ার, তাহলে মোস্টলি 5p2 বা 6p2 বেরোবে এন্ড +2 টাই মোস্ট কমন অক্সিডেশন স্টেট হবে। কাদের জন্য? এই এদের জন্য, শুধু এদের উপরের গুলোর জন্য নয়, উপরের জন্য সবগুলোই বেরিয়ে যাবে, 2s2 2p2 সবটাই বেরিয়ে যাবে। 2s2 2p2 বেরোয় বলেই কার্বন অর্গানিক কেমিস্ট্রি খারাপ করে দিয়েছে, ঠিক আছে? চারটেই বেরিয়ে যায় বলেই, চারটেই পার্টিসিপেট হয় বলেই কার্বন অর্গানিক কেমিস্ট্রি বানিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, বাট এখানে অ্যাপ্লিকেবল, এখানে কিন্তু অনলি দুটো, অনলি +2 টাই ম্যাক্সিমাম স্টেবল। তাহলে SN2 SN4 কে বেশি স্টেবল? ক্লিয়ারলি SN2 মোর স্টেবল। সেম কনটেক্সটে Pb2 মোর স্টেবল। তাহলে কোথাও SN4 তৈরি হলো, সে সব সময় SN2 এ ব্যাক করতে চাইবে, রিডাকশন হতে চাইবে SN4 এর। Pb4 কোথাও তৈরি হলো, সে সব সময় Pb2 এ ব্যাক করতে চাইবে, SN4 চাইবে তার 5s2 কে ব্যাক করে নি, SN2 হয়ে যায়। Pb4 চাইবে তার 6s2 কে ব্যাক করে নি, Pb2 হয়ে যায়। তাহলে এরা সব সময় রিডাকশন হতে চাইছে, রিডাকশন হতে চাইছে মানে এরা গুড অক্সিডাইজিং এজেন্ট। সো SN2 Pb2 এরা গুড অক্সিডাইজিং এজেন্ট হয়ে যাচ্ছে, একই রকম আগের মতনই কনসেপ্ট, সেম কনসেপ্ট, এরা হয়ে যাচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। SN2 Pb2 গুড অক্সিডাইজিং এজেন্ট, কারণ এরা না, ভুল হয়ে গেল, SN4 আর Pb4 ওরা রিঅ্যাকশন হচ্ছে না, রিঅ্যাকশনটা এর হচ্ছে না, এরা হচ্ছে গুড অক্সিডাইজিং এজেন্ট। যা রিডাকশন হচ্ছে। সো SN4 ফর্মে থাকতে চাইবে না, SN4 চাইবে SN2 এ হয়ে যায়, রিডাকশন হয়ে যায়, সো গুড অক্সিডাইজিং এজেন্ট। Pb4 ও চাইবে Pb2 হয়ে যায়, তার মানে রিডাকশন হয়ে যায়, Pb2 ও রিডাকশন হয় Pb2 হয়ে যায়, তার মানে Pb4 ও গুড অক্সিডাইজিং এজেন্ট। যদি জিজ্ঞেস করে PbI2 PbI4 কে এক্সিস্ট করে, সো PbI2 বলছি, PbI আর PbI2 না, PbI2 আর PbI4, ঠিক কারেক্ট। PbI2 PbI4 কে এক্সিস্ট করবে? PbI2 এক্সিস্ট করবে, PbI4 এক্সিস্ট করবে না, PbI4 এক্সিস্ট করবে না। PbI4 এ Pb+4 এক্সিস্ট করছে না, আনস্টেবল থাকছে, তাই PbI4 নন এক্সিস্টেন্ট, কিন্তু PbI2 এক্সিস্ট করবে। SNI4 নন এক্সিস্টেন্ট, কিন্তু SNI2 এক্সিস্ট করবে। ক্লিয়ার ইনার্ট পেয়ার এফেক্টের পুরো গল্পটা? যারা অনলাইন আছে একটু রেসপন্স করে বলো। দেবজিৎ ক্লিয়ার পুরো ইনার্ট পেয়ার এফেক্টটা? হ্যাঁ স্যার। ওকে, শীর্ষ তোমার ক্লিয়ার? শীর্ষ, সৌরাতোষ, ক্লিয়ার? শর্মিষ্ঠা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ফাইন, তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট আমরা এখানে বুঝলাম। আচ্ছা, নেক্সট আর কি কি ভেরিয়েশনস আছে একবার দেখে নি। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, এটা অলরেডি আমরা জানি যে মেটালরা কেমন ভাবে রিঅ্যাক্টিভ, মেটালরা ইলেকট্রন লস করে রিঅ্যাক্টিভ, নন মেটালরা ইলেকট্রন গেইন করে রিঅ্যাক্টিভ। উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বাড়ে, ডাউন দ্য গ্রুপ, তার মানে রিঅ্যাক্টিভিটি বাড়বে। উপর থেকে নিচে আমরা জানি মেটালিক ক্যারেক্টার বাড়ে কারণ ইলেকট্রন লস করার টেন্ডেন্সি বাড়ে, কারণ আয়নাইজেশন এনার্জি কমতে থাকে। উপর থেকে নিচে আয়নাইজেশন এনার্জি কমে, উপর থেকে নিচে আয়নাইজেশন এনার্জি কমে যাওয়ার মানে ইলেকট্রনকে ইজিলি নকআউট করা যায়, ইলেকট্রনকে ইজিলি নকআউট করা যায় মানে মেটালিক ক্যারেক্টার বাড়ে, মানে রিঅ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে? আবার লেফট টু রাইটে গেলে মেটালদের জন্য রিঅ্যাক্টিভিটি কমতে থাকে, কারণ লেফট টু রাইটে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে, ইলেকট্রনকে নকআউট করা ডিফিকাল্ট হয়ে যায়, ইলেকট্রন নকড আউট হতে চাইবে না, মানে হচ্ছে মেটালিক ক্যারেক্টার কমবে, মানে মেটালদের রিঅ্যাক্টিভিটি কমবে। আবার উপর থেকে নিচে নন মেটালদের রিঅ্যাক্টিভিটি কমে, জাস্ট উল্টো হবে, এন্ড লেফট টু রাইটে নন মেটালদের রিঅ্যাক্টিভিটি বাড়ে। সো রিঅ্যাক্টিভিটির পয়েন্টটা আমাকে দেখতে হবে পুরোপুরি ইলেকট্রন গেইন আর লসের উপর বেস করে। মেটালকে যদি কনসিডার করি তাহলে ইলেকট্রন লস করার টেন্ডেন্সি যদি বেশি হয়, আয়নাইজেশন এনার্জি কম এবং ইলেকট্রন লস করার টেন্ডেন্সি বেশি, তার মানে রিঅ্যাক্টিভিটি বেশি। নন মেটালকে যদি ধরি তাহলে আয়নাইজেশন এনার্জি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি এবং ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি বেশি, তার মানে নন মেটালের রিঅ্যাক্টিভিটি বেশি। তাহলে রিঅ্যাক্টিভিটি বলতে এখানে মেটাল নন মেটালকে ক্লাসিফাই করে নিতে হবে। মেটালদের রিঅ্যাক্টিভিটির জন্য একরকম থট, নন মেটালদের রিঅ্যাক্টিভিটির জন্য সেকেন্ড থট।
মেটালদের রিঅ্যাক্টিভিটি থট হচ্ছে ইজিলি ইলেকট্রন লস করতে পারবে। ইজিলি ইলেকট্রন লস করতে পারবে মানে আয়নাইজেশন এনার্জি যত কম তত ইজিলি ইলেকট্রন লস হবে, তত মেটালের রিঅ্যাক্টিভিটি বেশি। নন মেটালের জন্য ইলেকট্রন গেইন করার কথা হবে, তাই নন মেটালের রিঅ্যাক্টিভিটি তখন বেশি হবে যখন ইলেকট্রন ইজিলি গেইন হবে। ইলেকট্রন কখন ইজিলি গেইন হবে? যখন গেইন করলে অনেকটা এনার্জি রিলিজ হয়ে যাবে, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি যখন অনেক বেশি হবে। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তো গেইন করার টেন্ডেন্সি বেশি, তো নন মেটালের রিঅ্যাক্টিভিটি বেশি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটির জেনারেল অর্ডার। এবার আয়নাইজেশন এনার্জি আমরা জানি কেমন করে ভ্যারি করে, মেটালিক ক্যারেক্টার জানি কেমন করে ভ্যারি করে, নন মেটালিক ক্যারেক্টার জানি কেমন করে ভ্যারি করে। সো যেরকম করে মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার ভ্যারি করবে, অ্যাকর্ডিংলি মেটাল বা নন মেটাল গুলো রিঅ্যাক্টিভিটিও আমরা দেখতে পাবো ভ্যারি করছে। রিডিউসিং এন্ড অক্সিডাইজিং প্রপার্টি এটাও আমরা জানি। তাহলে লেফট টু রাইট এমনিতে কি হয়? লেফট টু রাইট মেটালটা হচ্ছে গুড রিডিউসিং এজেন্ট। একদম সিম্পল, মেটালস ইলেকট্রন লস করে মানে সে নিজে অক্সিডাইজড হয়, মানে গুড রিডিউসিং এজেন্ট। মানে আমরা বলতে পারি মেটালিক ক্যারেক্টার ইজ প্রপোর্শনাল টু রিডিউসিং এজেন্ট ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার বেড়ে যাওয়া মানে মেটাল অক্সিডাইজড হচ্ছে, তার মানে রিডিউসিং নেচার বাড়ছে। মেটালিক ক্যারেক্টার ইজ প্রপোর্শনাল টু রিডিউসিং নেচার। রিডিউসিং ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার যে ডাইরেকশনে বাড়বে সেই দিকে বেশি রিডাকশন হবে, বেশি রিডিউসিং এজেন্ট হিসেবে বিহেভ করবে। রিডিউসিং এজেন্ট ক্যারেক্টার, ঠিক আছে? মেটালিক ক্যারেক্টার বেড়ে যাওয়া মানে কি? মেটালিক ক্যারেক্টার বাড়া মানে ইলেকট্রন লস বেশি করছে। মেটালিক ক্যারেক্টার বেড়ে যাওয়া মানে ইলেকট্রনের লস বেশি হচ্ছে। ইলেকট্রনের লস হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন হচ্ছে মানে রিডিউসিং এজেন্ট হিসেবে বেশি বেটার বিহেভ করছে। একইভাবে নন মেটালিক ক্যারেক্টার যদি ধরি, নন মেটালিক ক্যারেক্টার ইজ প্রপোর্শনাল টু অক্সিডাইজিং এজেন্ট হিসাবে বিহেভিয়ার। অক্সিডাইজিং এজেন্ট ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার মানেই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট ক্যারেক্টার। কারণ কি? নন মেটালরা কি করে? ইলেকট্রন গেইন করে। ইলেকট্রন গেইন করা মানে রিডাকশন হওয়া, আর রিডাকশন যে হবে মানে সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিহেভ করছে। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল। এবার আমরা দেখে নিই অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়। অ্যাক্রস দ্য পিরিয়ড রিডিউসিং পাওয়ার ডিক্রিজ করবে, আর ডাউন দ্য গ্রুপ রিডিউসিং পাওয়ার ইনক্রিজ করবে। ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, সো রিডিউসিং পাওয়ার ইনক্রিজ করবে। অ্যাক্রস দ্য পিরিয়ড মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে, তাই রিডিউসিং পাওয়ার ডিক্রিজ করছে, রিডিউসিং এজেন্সির পাওয়ার ডিক্রিজ করছে। ক্লিয়ার? রিডিউসিং পাওয়ার অফ দ্য এলিমেন্ট। অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়? মেটালিক ক্যারেক্টার ফল করে। অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট টু রাইটে মেটালিক ক্যারেক্টার কমে যায়। মেটালিক ক্যারেক্টার কমে যাওয়া মানে তোমার রিডিউসিং পাওয়ার কমবে। আবার ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাই রিডিউসিং পাওয়ার বাড়বে, কারণ ডাইরেক্টলি প্রপোর্শনাল এটা। ঠিক আছে? অক্সিডাইজিং পাওয়ার জাস্ট উল্টো হবে। অক্সিডাইজিং পাওয়ার কি হবে? অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ করবে, জাস্ট উল্টো হবে। আর ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে। অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ করবে, ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে। অক্সিডাইজিং পাওয়ার জাস্ট উল্টো হবে। এটা নন মেটালদের জন্য, ঠিক আছে? নন মেটালিক ক্যারেক্টার লেফট টু রাইটে বাড়ে, তাই অক্সিডাইজিং পাওয়ার বাড়বে। নন মেটালিক ক্যারেক্টার উপর থেকে নিচে কমে, তাই অক্সিডাইজিং পাওয়ার কমবে। কারণ নন মেটালিক ক্যারেক্টার হচ্ছে অক্সিডাইজিং পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর মেটালিক ক্যারেক্টার হচ্ছে রিডিউসিং পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল। মেটালস আর গুড রিডিউসিং এজেন্টস, নন মেটালস আর গুড অক্সিডাইজিং এজেন্টস। অক্সাইডসদের নেচার, অক্সাইডসদের নেচার কি হচ্ছে? বলছে বেসিক নেচার অফ দ্য অক্সাইড অ্যাক্রস দ্য পিরিয়ড ডিক্রিজ করবে। অ্যাক্রস দ্য পিরিয়ড অক্সাইড গুলোর নেচার ডিক্রিজ করবে, আর উপর থেকে নিচে অক্সাইড গুলোর বেসিসিটি ইনক্রিজ করবে। ঠিক আছে? অর্থাৎ লেফট টু রাইটে গেলে অক্সাইডদের বেসিসিটি ডিক্রিজ করছে। লেফট টু রাইটে বলো মেটাল না নন মেটাল? লেফট টু রাইটে যাচ্ছে, মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে? মেটালিক ক্যারেক্টার কমছে। মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে বেসিসিটি। মেটালিক অক্সাইড গুলোই বেসিক অক্সাইড, তাই মেটালিক ক্যারেক্টার কমে যাওয়া মানে বেসিসিটি কমে যাওয়া। আমাদের এখানে আবার মনে রাখতে হবে মেটালিক নেচার মানেই হচ্ছে বেসিসিটি, মেটালিক ক্যারেক্টার মানেই হচ্ছে অক্সাইডদের বেসিসিটি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। বেসিসিটি অফ অক্সাইডস বা হাইড্রোক্সাইডস। আর নন মেটালিক মানেই হচ্ছে তার অ্যাসিডিটি। তাহলে পুরোটা মেটালিক নন মেটালিক ক্যারেক্টারের উপর দাঁড়িয়ে আছে। নন মেটালিক ক্যারেক্টার মানেই হচ্ছে অ্যাসিডিটি, অ্যাসিডিটি অফ অক্সাইডস।
মেটালিক অক্সাইড মানে বেসিক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড সব বেসিক অক্সাইড, পটাশিয়াম অক্সাইড বেসিক অক্সাইড। নন মেটালিক অক্সাইড মানে অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, সমস্ত নন মেটালিক অক্সাইড গুলো হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। নন মেটালিক অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, মেটালিক অক্সাইড বেসিক অক্সাইড। তাই মেটালিক ক্যারেক্টার যেমন ভাবে ভ্যারি হবে অ্যাকর্ডিংলি বেসিসিটি ভ্যারি হবে। সো মেটালিক ক্যারেক্টার লেফট টু রাইটে ডিক্রিজ করে, সো বেসিসিটি অফ দ্য অক্সাইড ডিক্রিজ করবে। মেটালিক ক্যারেক্টার উপর থেকে নিচে ইনক্রিজ করে, তাই বেসিসিটি অফ দ্য অক্সাইডস ইনক্রিজ করবে, বেসিসিটি অফ দ্য অক্সাইডস ইনক্রিজ করবে। নন মেটালিক ক্যারেক্টার অ্যাসিডিটির সঙ্গে রিলেটেড, তাহলে অ্যাসিডিক নেচার নন মেটালিক ক্যারেক্টার কি হবে, লেফট টু রাইটে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, তার মানে লেফট টু রাইটে অক্সাইড গুলোর অ্যাসিডিক নেচার বাড়বে। উপর থেকে নিচে নন মেটালিক ক্যারেক্টার কমে, তার মানে অক্সাইড গুলোর অ্যাসিডিক ক্যারেক্টার কমবে। আচ্ছা, এখানে একটা লিস্ট দেওয়া আছে যেটা বেসিক্যালি হাইয়েস্ট আর লোয়েস্টটাকে বলছে। হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন, হাইয়েস্ট আয়নেশন এনার্জি হিলিয়াম, লোয়েস্ট আয়নেশন এনার্জি সিজিয়াম, হাইয়েস্ট ডেনসিটি অসমিয়াম, লোয়েস্ট ডেনসিটি হাইড্রোজেন, লোয়েস্ট ডেনসিটি মেটালদের মধ্যে লোয়েস্ট ডেনসিটি লিথিয়াম, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট মেটালদের মধ্যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট টাংস্টেন, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হিলিয়াম, স্মলেস্ট অ্যানায়ন H- মানে হচ্ছে তোমার হাইড্রাইড, স্মলেস্ট অ্যানায়ন হচ্ছে হাইড্রাইড, লার্জেস্ট অ্যানায়ন হচ্ছে আয়োডাইড, লার্জেস্ট অ্যানায়ন হচ্ছে আয়োডাইড, স্মলেস্ট ক্যাটায়ন হচ্ছে H+, লার্জেস্ট ক্যাটায়ন হচ্ছে সিজিয়াম প্লাস। তো জাস্ট ফর ইনফরমেশন একটা ট্যালি করে রাখা, হঠাৎ করে কোশ্চেন দিয়ে দিল, ইনফরমেটিভ কোশ্চেন দিল, লার্জেস্ট ক্যাটায়ন কোনটা, চারটা অপশন দিয়ে দিল, তোমার যাতে মাথায় থাকে পুরোটা। সেখানে কিছু হাইয়েস্ট এন্ড লোয়েস্ট এর কিছু একটা ডিটেইল চার্ট আছে, ডিফারেন্ট প্রপার্টি, ঠিক আছে। সাইজ বলো, লার্জেস্ট ক্যাটায়ন, স্মলেস্ট ক্যাটায়ন, লার্জেস্ট অ্যানায়ন, স্মলেস্ট অ্যানায়ন, ঠিক আছে। সাইজ বলো, ডেনসিটি বলো, মেল্টিং পয়েন্ট বলো, আয়নেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, সো যেগুলো প্রপার্টি গুলো আমরা স্টাডি করেছিলাম, সেই প্রপার্টি গুলোর মধ্যে যত প্রপার্টি আমরা স্টাডি করেছিলাম সবকটা প্রপার্টির এটা একটা সামারি চার্ট, যে হাইয়েস্ট টাকার আর লোয়েস্ট টাকার। আমরা এখন শুরু করতে চলেছি এমসিকিউজ, ঠিক আছে। পরপর আমরা 8-10টা 12টা এমসিকিউজ দেখে নেব। সো এমসিকিউজ গুলোতে পিরিয়ড টেবিলের এমসিকিউ তে মেইনলি কোনো নিউমেরিক্যালের ব্যাপার নেই, মানে 15টা এমসিকিউ করতে 15 মিনিটও লাগার কথা না। 15 এমসিকিউজ শুড নট টেক 15 মিনিটস বিকজ দেয়ার ইজ নো এমসিকিউজ, নো নিউমেরিক্যাল, ঠিক আছে। নিউমেরিক্যাল না, অনলি কনসেপচুয়াল। তুমি কনসেপচুয়ালি সাউন্ড থাকা মানে 15 এমসিকিউজ শুড টেক হার্ডলি 10 মিনিটস, হার্ডলি 10 মিনিটস। তো এখন বাচ্চা আমরা একদম 10 মিনিটস এর টার্গেট নিয়ে চলছি। সো তোমরাও কোপ আপ করবে, আমিও 10 মিনিটস এর মধ্যেই তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এন্ড তোমরাও যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞেস করবে, সেক্ষেত্রে টাইম বাড়বে। কিন্তু তোমরাও নিজেদের টোটাল নলেজটা যাই করেছো পিরিয়ড টেবিলে, টোটালটাকে এক জায়গায় নিয়ে এসে এমসিকিউ সলভ করব। 15 এমসিকিউজ ইন লেস দ্যান 15 মিনিটস, রাফলি ইন 10 মিনিটস। তো আমরা 10 মিনিটস এর মধ্যে 15 এমসিকিউ কে টার্গেট করছি। 10 মিনিটস 15 এমসিকিউ। চলো, ফার্স্ট প্রবলেমটা কি বলছে, ইন দ্য টাইম স্টার্টস নাও, নিজের ঘড়িতে দেখে নাও, নিজের ঘড়িতে দেখে নাও কত বাজছে এক্স্যাক্টলি। 10 মিনিটস টার্গেট আমাদের, 15 এমসিকিউজ। নিজের ঘড়ি দেখে নাও। 6th period the orbitals that filled, 6th period এ কোন অরবিটাল ফিল্ড হয়, অপশন সি দেখবো না। 6th period মানে 6s 4f 5d 6p, কোথায় আছে 6s 4f 5d 6p, অপশন বি 6s 4f 5d 6p। নেক্সট এমসিকিউ, আমাদের টার্গেট লেস দ্যান 10 মিনিট। The elements with atomic numbers 101 and 104 belongs to 101 104 90 থেকে 103 এরা হচ্ছে অ্যাক্টিনাইডস। আর 58 থেকে 73 এরা হচ্ছে ল্যান্থানাইডস, মনে রাখতে হবে, ঠিক আছে। 90 হচ্ছে থোরিয়াম, 103 হচ্ছে লরেন্সিয়াম, 58 হচ্ছে সিরিয়াম, 73 হচ্ছে লুটেশিয়াম। সো 90 থেকে 103, 90 টু 103, 104 বলেছে, 103 না 104, 90 থেকে 104 না 104ই হবে। 90 থোরিয়াম হচ্ছে 90, অ্যাক্টিনিয়াম 89, থোরিয়াম 90, তাহলে 104, 90 থেকে 104, 14টা হলে 104 অবধি হয়, 104 সরি, 90 থেকে 104, তাহলে 101 and 104 কোথায় আছে, অ্যাক্টিনাইডে। অ্যাক্টিনাইডরা কোন গ্রুপে থাকে, অ্যাক্টিনাইডরা থাকে গ্রুপ 3 আর 4 এর মাঝখানে, তাই গ্রুপ 3 হলেও কারেক্ট, গ্রুপ 4 হলেও কারেক্ট। সো অ্যাক্টিনাইডস এন্ড গ্রুপ 4, অপশন এ।
তুই বলে স্যার গ্রুপ 3 তে তো জানতাম এফ ব্লক গুলো থাকে, হ্যাঁ 3 আর 4 এর মাঝে থাকে। 3 অপশন থাকলে সেটা দিয়ে টিক দিতাম, তো 3 অপশনটা নেই, গ্রুপ 4 টাই আছে। সো 3 আর 4 এর যেহেতু মাঝে থাকে, সো গ্রুপ 4 টাকে আমরা নিচ্ছি। যেহেতু 3 আর 4 এর এক্স্যাক্টলি মাঝে থাকে অ্যাক্টিনাইড গুলো, ইনার ট্রানজিশন এলিমেন্টস, তাহলে 90 হচ্ছে থোরিয়াম, লরেনসিয়াম হচ্ছে 104, 90 থেকে 104 থোরিয়াম থেকে লরেনসিয়াম অ্যাক্টিনাইডস, আর 58 থেকে 73 দ্যাট ইজ তোমার সিরিয়াম থেকে লুটেশিয়াম, এরা হচ্ছে ল্যাম্থানাইডস। আমাকে কোশ্চেন করেছে 101 থেকে 104, 101 থেকে 101 আর 104, 101 সেটাও অ্যাক্টিনাইড, 104 সেটাও অ্যাক্টিনাইড। গ্রুপ 3 তে থাকার কথা অ্যাক্টিনাইড এন্ড গ্রুপ 4 বলেছে, সো 3 আর 4 এর মাঝে থাকে যেহেতু, তাই আমরা আনসার দেব অ্যাক্টিনাইড দ্যাট বিলংস টু গ্রুপ 4। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন এ। নেক্সট এমসিকিউ, এটাও যেই মেনে এসেছিল। IUPAC নেম ফর দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 119 আনএনিয়াম। অপশন কোনটা? আনএনিয়াম, UUE। অপশন বি, সিম্বল হচ্ছে UUB। 1 এর জন্য আন, 1 এর জন্য আন, 9 এর জন্য এন, লাস্টে একটা ইয়াম যোগ হয়, তাহলে কম এলিমেন্টের নাম কি? 119 এলিমেন্টের নাম, যদিও ডিসকভার্ড নয়, বাট এলিমেন্টের নাম কি? এলিমেন্টের নাম হবে আনএনিয়াম। ফর্মুলা কি হবে? সিম্বল কি হবে? UUE, আনএনিয়াম, UUE, অপশন বি। নেক্সট, less than 10 minutes আমাদের টার্গেট। The increasing order of the atomic radii of the following elements, increasing order, দেখেন এখানে সবাই কি সেম পিরিয়ডে আছে না সেম গ্রুপে আছে না মিক্সড আছে? সো এটা গ্রুপ পিরিয়ড 2, তিনটে পিরিয়ড 2 কে আগে সাজিয়ে দিই। ফ্লুরিনের সব থেকে ছোট সাইজ, কারণ লেফট টু রাইটে সাইজ কমে। আচ্ছা এদিক থেকে সাজাই, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, সাইজ কমছে, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন সাইজ কমছে, এটা কোনটা? এটা হয়ে গেল গ্রুপ 2, সরি পিরিয়ড 2 কেস, এটা হয়ে গেল পিরিয়ড 2 এর এলিমেন্ট, সাইজ কমছে। আচ্ছা তার সঙ্গে আছে ক্লোরিন আর ব্রোমিন, এটা পিরিয়ড 3 তে আর পিরিয়ড 4 এ চলে যাচ্ছে। সো পিরিয়ড 3 যাওয়া মানেই সাইজ বেড়ে যাওয়া, ফ্লুরিনের নিচে ক্লোরিন, পিরিয়ড 4 এ চলে যাওয়া মানেই সাইজ আরো বেড়ে যাওয়া, ব্রোমিন। ফাইনাল অর্ডার কি দাঁড়াচ্ছে তাহলে? পিরিয়ড 2 তে কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, লেফট টু রাইটে সাইজ কমে, আবার ফ্লুরিন থেকে সাইজ বাড়বে ক্লোরিনে, ক্লোরিন থেকে সাইজ বাড়বে ব্রোমিনে। তার মানে কার্বনের থেকে ক্লোরিনের সাইজ বড় হবে, ব্রোমিনের সাইজ আরো বড় হবে। অর্ডার কোনটা দাঁড়াচ্ছে? ব্রোমিনের সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে কার্বন, অক্সিজেন, ফ্লুরিন। অর্ডার কোথায় আছে? ব্রোমিন মানে হচ্ছে ই তে সব থেকে বেশি, ই তে সবকটাতে সব থেকে বেশি দিয়ে বসে আছে। তাহলে সব থেকে কমটা দেখি, সব থেকে কমটা যে ফ্লুরিন, ফ্লুরিন মানে সি তে সব থেকে কম, সি তে কম, ই তে বেশি, আর কিচ্ছু দেখবো না, অপশন বি, বাকি দেখারই দরকার নেই। কারণ সি তে কম যদি সেকেন্ড আর একটা অপশন থাকতো দেখতাম। সি তে সব থেকে কম সেকেন্ড অপশন আছে এ, ডি, বি, ই তে তো সবকটাতেই বেশি, ব্রোমিনের সবকটাতেই বেশি। তাহলে ব্রোমিন হচ্ছে ই ছিল আমাদের, ক্লোরিন হচ্ছে ডি ছিল, কার্বন ছিল হচ্ছে এ, অক্সিজেন ছিল বি, ফ্লুরিন ছিল সি। ফার্স্ট আর লাস্ট কে আগে দেখো, ই সব থেকে বেশি, সবকটাতেই অপশন আছে, সি এর সব থেকে কম, একটাই অপশন, বাকি দেখারই দরকার নেই, টাইম সেভ হবে। ঠিক আছে, বাকিটা তুমি ক্রস ভেরিফাই করে নাও এখানে, যে বি তে তারপরে আছে, এটা তারপরে আছে, ডি তারপরে, ই তারপরে। সো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে সরি ফ্লুরিন, ফ্লুরিনের পরে অক্সিজেন, অক্সিজেনের পরে হবে কার্বন, কার্বনের পরে হবে ক্লোরিন, ক্লোরিনের পরে হবে যে ব্রোমিন। সো দ্যাট শুড বি দ্য ইনক্রিজিং অর্ডার। দেখো এটা এনসিইআরটি এর প্রবলেম, আবার যেই মেনেও এসেছিল। কনসিডার দ্য আইসি ইলেকট্রনিক স্পিসিস Na+, Mg2+, F- O2-, ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং লেংথ অফ দ্য রেডিয়াই। এটা খুবই সোজা, ইনক্রিজিং লেংথ, ছোট থেকে বড়। ক্যাটায়নের চার্জ বেশি, হোল্ড বেশি, সাইজ কম। ক্যাটায়নের চার্জ কমেছে, হোল্ড কমেছে, সাইজ বেড়েছে। অ্যানায়নের ইলেকট্রন বেড়েছে, রিপালশন বেড়েছে, সাইজ বেড়েছে। ইলেকট্রন আরো বেড়েছে, সাইজ বেড়েছে, রিপালশন বেড়েছে, সাইজ আরো বেড়েছে। অর্ডার খুঁজে নাও কোথায় আছে। Mg2+ লাস্টে আর O2- এখানে একটাই অপশন আছে বি। ঠিক আছে, ক্যাটায়নের সাইজ বেশি, সরি ক্যাটায়নের চার্জ বেশি, Mg2+, সাইজ, Mg2+ সাইজ মানে হোল্ড বেশি, সাইজ কম। Na++1 হোল্ড একটু কমলো, সাইজ একটু বাড়লো।
F মাইনাস এক্সট্রা ইলেকট্রন ঢুকছে, রিপালশন বাড়ছে, সাইজ বাড়লো। O2 মাইনাস আরো এক্সট্রা ইলেকট্রন ঢুকেছে, সাইজ বেড়েছে। ক্লিয়ার? এইভাবে ভাবতে পারো, আবার এইভাবে ভাবতে পারো। দেখো অ্যাটমিক নাম্বার দিয়েও ভাবতে পারো। অ্যাটমিক নাম্বার এখানে 12 প্রোটন, অ্যাট্রাকশন বেশি, সাইজ কম। 11 প্রোটন, অ্যাট্রাকশন কম, সাইজ বাড়লো। 9 প্রোটন, অ্যাট্রাকশন আরো কমলো, অ্যাট্রাকশন কমলো মানে সাইজ আরো বাড়লো। 8 প্রোটনস, অ্যাট্রাকশন আরো কমলো, সাইজ বাড়লো। সেইভাবে ভাবতে পারো। অ্যাটমিক নাম্বারে কমছে, অ্যাটমিক নাম্বার কমে যাওয়া মানেই হচ্ছে তোমার, অ্যাটমিক নাম্বার কমে যাওয়া মানে অ্যাট্রাকশন কমে যাওয়া মানে সাইজ বেড়ে যাওয়া। বা চার্জের থ্রু দিয়েও ভাবতে পারো, আইদার চার্জের থ্রু দিয়ে যাও, অ্যাটমিক নাম্বারের থ্রু দিয়ে যাও, যেভাবে ইচ্ছা যাও। অপশন বি। Correct order of ionic radii of O2 minus, N3 minus, F minus, Mg2 plus, Na plus, Al3 plus। দুভাবে আবার দেখে নিচ্ছি। সো চার্জ কোথায় বেশি? Al3 plus, সাইজ সব থেকে কম। তারপরে Mg2 plus, চার্জ কমলো, সাইজ বাড়লো। Na plus, চার্জ কমলো, ক্যাটায়নের চার্জ কমছে, সাইজ বাড়ছে। তারপরে কি? Anion এর সাইজ, একটা ইলেকট্রন ঢুকছে, একটু রিপালশন বাড়ছে, একটু সাইজ বাড়ছে। অ্যানায়নে আরো ইলেকট্রন ঢুকছে, O2 মাইনাস আরো ইলেকট্রন ঢুকছে, আরো রিপালশন বাড়ছে, আরো সাইজ বাড়ছে। আরো ইলেকট্রন ঢুকছে, আরো সাইজ বাড়ছে। এইভাবেও যেতে পারো। অ্যাটমিক নাম্বার ওয়াইজ যদি যাই তাহলেও দেখে নাও। 13 প্রোটন, হোল্ড বেশি, সাইজ কম। 12 প্রোটন, হোল্ড কমলো, সাইজ কমলো। 11 প্রোটন, সাইজ কমলো। 9 প্রোটন, সাইজ আরো কমলো। 8 প্রোটনস, 7 প্রোটনস, প্রোটন কমছে, অ্যাট্রাকশন কমছে, সাইজ বাড়ছে। প্রোটন নাম্বার কমছে, অ্যাট্রাকশন কমছে, সাইজ বাড়ছে। সো যে কোনো একটা অর্ডার। এবার অর্ডারটা খুঁজে নিতে হবে। কোনটা হবে? Al3+ সবকটাতেই ফার্স্টে আছে। Al, তারপরে হচ্ছে Mg, এটাই হতে চলেছে মনে হয়। Al, Mg, Na, F minus, O2 minus, N3 minus, অপশন সি। ঠিক আছে? Al3+, তারপরে Mg2+, তারপরে Na+, F minus, O2 minus, N3 minus, অপশন সি। নেক্সট, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, প্রথম ইলেকট্রনটা বেরোবে কোথায় সবথেকে বেশি? সোডিয়ামে তো সবার আগে ইজিলি বেরোয় যাবে। তাহলে এ আর সি এর মধ্যে আয়নাইজেশন এনার্জি সোডিয়ামে সবথেকে কম হবে। ঠিক আছে? 3s1 আরামসে বেরিয়ে যাবে। তারপরে Mg, কিন্তু Mg থেকে অ্যালুমিনিয়াম আবার ফল করবে কেন? এখানে 3s1 আর এখানে 3s2 মানে হচ্ছে তোমার ফুল ফিল্ড আছে, ফুল ফিল্ডটা ব্রেক হতে চাইবে না। আর এখানে 3s2 3p1 আবার আরামসে বেরিয়ে যাবে। তাই ম্যাগনেসিয়ামে এক্সেপশন আসছে, যদিও এদিক থেকে বাড়ার কথা, অর্থাৎ এরপরে আবার সিলিকন যাবে। নরমালি এদিক থেকে এদিকে আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা, লেফট টু রাইটে আয়নাইজেশন এনার্জি বাড়ে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পিরিয়ড 3 লেফট টু রাইট আয়নাইজেশন এনার্জি বাড়বে। পিরিয়ড 3 লেফট টু রাইট আয়নাইজেশন এনার্জি বাড়বে। শুধু এখানে ফুলফিলড হওয়ার জন্য এখান থেকে ইলেকট্রনটা লস হতে এনার্জি একটু বেশি লাগবে, তাই এটা মাঝখানে দুদিক থেকেই বড় হয়ে যাবে, অ্যালুমিনিয়ামের থেকেও বড় হয়ে যাবে, সোডিয়ামের থেকেও তো এমনিই বড় ছিল। সো দিস ইজ দ্য অপশন। কোথায় আছে? অপশন এ। সোডিয়াম, ম্যাগনেসিয়াম দুদিক থেকেই বড় হচ্ছে, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন নরমাল বাড়ছে। দেখো অনেক বড় প্রবলেম দিয়েছে, কি বলছে দেখো। বোরন হ্যাজ আ স্মলার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, বোরনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কম দেন বেরিলিয়াম। কারেক্ট, কম, কারণ বোরন হচ্ছে 2s2 2p1টা আরামসে বেরিয়ে যাবে, বাট বেরিলিয়াম 2s2 ফুলফিল ব্রেক হয়ে বেরোতে চাইবে না। কারেক্ট, বোরনের 2s2 2p1 আরামসে বেরোবে, কিন্তু বেরিলিয়ামের 2s2 বেরোতে চাইবে না। এবারে বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। কোশ্চেনটা কি দিয়েছে? কারেক্ট স্টেটমেন্টস আর, কোনটা কারেক্ট বলতে হবে। স্টেটমেন্ট গুলো দেখে নি। It is easier to remove 2p electron than 2s electron. Correct. 2p থেকে ইলেকট্রন বের করা ইজি than 2s, কারণ 2p পরে থাকে, 2s কাছে থাকে। 2p electron of boron is more shielded from the nucleus by the inner core of the electrons than 2s electron. Correct. 2p electron বেশি shielded, কারণ 2p একটু দূরের, তার মানে মাঝখানে ইলেকট্রন বেশি ঢুকে আছে। সো 2p বেশি shielded, বেশি স্ক্রিন। 2p অবধি অ্যাট্রাকশন কম পৌঁছচ্ছে, কারণ 2p হচ্ছে পরে ঢুকছে ইলেকট্রন পরে ঢুকছে মানে মাঝের ইলেকট্রন কোর 2p কে স্ক্রিন করছে, মাঝের ইলেকট্রন কোর 2p কে শিল্ড করছে ফ্রম নিউক্লিয়ার অ্যাট্রাকশন। 2p তে কম পৌঁছচ্ছে,
তাই 2p থেকে ইলেকট্রন বের করে দেওয়া ইজি, এন্ড 2p obviously more shielded. Correct. 2s electron has more penetration. Correct. Penetration order SPDF. s এর penetration বেশি, অর্থাৎ নাক গলিয়ে দেয়, s অরবিটাল বেশি নাক গলিয়ে দেয় towards নিউক্লিয়াস, p অরবিটাল অতটা নাক গলাতে পারে না, তাই p থেকে ইলেকট্রন ইজিলি বের হবে, s থেকে ইলেকট্রন বেরোতে চাইবে না। সো কারেক্ট, 2s ইলেকট্রনের মোর পেনিট্রেটিং পাওয়ার। কারেক্ট, তাই 2s থেকে বেরোবে না, 2p থেকে ইজিলি বেরোবে। অ্যাটমিক রেডিয়াস অফ বোরন ইজ মোর দ্যান বেরিলিয়াম। অ্যাটমিক রেডিয়াস অফ বোরন মোর দ্যান বেরিলিয়াম, এটা তো ফলস স্টেটমেন্ট হয়ে গেল। বেরিলিয়াম থেকে বোরন অ্যাটমিক রেডিয়াস তো কমছে, লেফট টু রাইটে অ্যাটমিক রেডিয়াস কমে, লেফট টু রাইটে অ্যাটমিক রেডিয়াস কমে, লেফট টু রাইটে অ্যাটমিক রেডিয়াস কমে, সো বোরনের রেডিয়াস কম, বাট এখানে বলেছে অ্যাটমিক রেডিয়াস অফ বোরন ইজ মোর। ফলস। তাহলে 1 2 3 কারেক্ট। কোথায় আছে 1 2 3? 1 2 3 এতে আছে, কারেক্ট অপশন 1 2 3 কারেক্ট। 4 হচ্ছে ফলস, কারণ 4 এ বেরিলিয়ামের সাইজ বড়, বোরনের কম, বাট ওখানে উল্টোটা বলেছে। দেখো সব জেইর প্রবলেম সলভ করছে মানে নিটও আরামসে হয়ে যাবে, নিটের প্রবলেম থেকে একটু ইজি স্ট্যান্ডার্ডে থাকে, এগুলো সব জেইর প্রবলেম সলভ করছো, ঠিক আছে। পিওয়াইকিউ, জেইর পিওয়াইকিউ মানে আরামসে নিটও তোমার নামবে। এলিমেন্ট হ্যাভিং গ্রেটেস্ট ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড আয়নেশন এনার্জি। গ্রেটেস্ট ডিফারেন্স মানে ফার্স্ট আয়নেশন এনার্জি খুব ইজিলি বেরোবে, তারপরে এমন একটা কনফিগারেশন আসবে যেখান থেকে সেকেন্ড ইলেকট্রন বার করাই যাবে না। মানে প্রথমটা বেরোনোর পরে ডেফিনেটলি অক্টেট আসতে চলেছে, প্রথম ইলেকট্রন বেরোবে ইজিলি, অক্টেট আসবে, পরেরটা আর বেরোতেই চাইবে না। তাই প্রথম আর দ্বিতীয়র মধ্যে হিউজ একটা আয়নেশন এনার্জির গ্যাপ থাকবে, গ্যাপটা ইম্পর্টেন্ট এখানে, এনার্জিটা নয়, দুটো এনার্জির গ্যাপটা এখানে ইম্পর্টেন্ট। প্রথম ইলেকট্রনটা ইজিলি বেরোবে কম আয়নেশন এনার্জিতে, তারপরে একটা হিউজ গ্যাপ চলে আসবে, অর্থাৎ সেকেন্ড ইলেকট্রন অনেক বেশি এনার্জি দিলে তবেই বেরোবে। প্রথম ইলেকট্রন ইজিলি বেরোবে, পরের ইলেকট্রন অনেক বেশিতে বেরোবে। কারণটা কি? প্রথম ইলেকট্রন বেরোনোর পরে ডেফিনেটলি অক্টেট আসছে, তাহলে প্রথম ইলেকট্রন বেরোনোর পরে অক্টেট কোথায় আসে? এখানে আসে না, এখানে আসে না, এখানে আসে না, এখানে আসে। এখানে নেওয়া যাক, পটাশিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, প্রথমটা এখান থেকে বেরিয়ে যাবে, তারপরে আসবে অক্টেট যেখান থেকে আর বেরোতে চাইবে না। তাই প্রথম আয়নেশন এনার্জি অনেক কম, কিন্তু পরেরটা অনেক বেশি, কারণ প্রথমটা বেরোচ্ছে 4s1 থেকে, আরামসে বেরিয়ে যাবে যাতে অক্টেট পায়, পরেরটা বেরোচ্ছে অক্টেট থেকে, বেরোতেই চাইবে না। প্রথমটা আরামসে বেরোবে যাতে অক্টেট পায়, পরেরটা বেরোবে 3s2 3p6 3p6 থেকে, বেরোতেই চাইবে না, অক্টেট হয়ে গেছে। তাই প্রথম আর দ্বিতীয়র মধ্যে গ্যাপ বেশি কোথায়? গ্যাপটা ইম্পর্টেন্ট এখানে। প্রথম আর দ্বিতীয়র মধ্যে গ্যাপ হচ্ছে পটাশিয়াম। এখানে সবাই কি ভুলটা করে? সবাই প্রথম আর দ্বিতীয় কোথায় বেশি সেটা ভাবতে শুরু করে দেয়, যে প্রথমটাও কোথায় বেশি, দ্বিতীয়টাও কোথায় বেশি, প্রথমটাও কোথায় বেশি, দ্বিতীয়টাও কোথায় বেশি, এই অর্ডারে ভাবতে শুরু করে দেয়, যে আইদার অপশন খুঁজে পায় না অথবা ভুলভাল অপশনে টিক করে। গ্যাপটা কোথায় বেশি জানতে চাইছে, প্রথমটা কম দ্বিতীয়টা বেশি, এই কেসটা জানতে চাইছে, যে কোথায় প্রথম কম আর দ্বিতীয় অনেক বেশি। Among halogens, correct order of amount of energy released in electron gain, that is electron gain enthalpy, বা এটা তো মানে কি বাচ্চা প্রবলেম, এনসিআরটি প্রবলেম। ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার। ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার আমরা জানি এক্সপেক্টেড অর্ডার ছিল, ফ্লুরিনের সবথেকে বেশি হবে, ক্লোরিন তারপরে হবে, তারপরে ব্রোমিন হবে, তারপরে অ্যাডিন হবে, এটা এক্সপেক্টেড ছিল। কিন্তু ইলেকট্রন যখনই ফ্লুরিনে ঢুকতে যাচ্ছিল তখন 2p সাইজের সাইজ স্মল ছিল, রিপালশন বেশি ফেস করেছিল, তাই ক্লোরিন বাজিমাত করে বেরিয়ে গেছিল। আশা করি কেসটা মনে আছে। 2p এর স্মলার সাইজে যখন ইলেকট্রনটা ঢুকতে গেছিল তখন সেখানে একটা হাই রিপালশন ছিল, তাই ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়া এক্সপেক্টেড ছিল, কিন্তু তারপরেও ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে পারেনি, কারণ ইলেকট্রনটা ঢুকতে গেলে 2p তে যখন ইলেকট্রনটা ঢুকছে যার সাইজ স্মলার, সেখানে একটা রিপালশন ফেস করছে, যেটা কারণে ইলেকট্রনটা ঢুকতে পারছে না অত ইজিলি যতটা ভেবেছিল পারবে। তাই ক্লোরিন সেকেন্ড হাইয়েস্ট হিসাবে এখন হাইয়েস্ট হয়ে বেরিয়ে যায়। অপশন কোথায় আছে? অপশন সি। তারপর এটা দেখো, উইদিন ইচ পেয়ার অফ এলিমেন্ট অফ ফ্লুরিন এন্ড ক্লোরিন, ফ্লুরিন ক্লোরিনের মধ্যে সালফার সেলেনিয়াম এন্ড লিথিয়াম সোডিয়াম দ্যাট রিলিজ মোর এনার্জি আপন ইলেকট্রন গেইন, মানে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি?
দ্যাট রিলিজ মোর এনার্জি, কে বেশি এনার্জি রিলিজ করে, আপন ইলেকট্রন গেন, ইলেকট্রন ঢুকলে এনার্জি কে বেশি রিলিজ করে, মানে কিছুই না, ইলেকট্রন অ্যাফিনিটির কথা জানতে চেয়েছে। এদের মধ্যে কার বেশি, এদের মধ্যে কার বেশি, এদের মধ্যে কার বেশি। সো ফ্লুরিন ক্লোরিনে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, সালফার সেলেনিয়ামে সালফারের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, লিথিয়াম সোডিয়ামে লিথিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। কারণ ইলেকট্রন অ্যাফিনিটি উপর থেকে নিচে ডিক্রিজ করে। সালফার এখানে, সেলেনিয়াম এখানে। গ্রুপ 16 পিরিয়ড 3 and 4, সরি হ্যাঁ 3 and 4, সালফার এখানে, সেলেনিয়াম এখানে, উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে। আর এটা কি লিথিয়াম সোডিয়াম, এটা হচ্ছে গ্রুপ 1। লিথিয়াম সোডিয়ামের কেস হচ্ছে গ্রুপ 1 পিরিয়ড 2 and পিরিয়ড 3। সো বেশি কার, সালফারের বেশি, কারণ উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে, উপর থেকে নিচে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করলে সালফারের বেশি, লিথিয়ামের বেশি, ক্লোরিনের বেশি। ঠিক আছে, কিন্তু ক্লোরিনের কিন্তু হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল ফ্লুরিন। দেখো উপরের জনেরই বেশি হচ্ছে, সালফারের বেশি, লিথিয়ামের বেশি, মানে উপরের জনেরই ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হচ্ছে। এক্সেপশন কোথায়, শুধু ফ্লুরিন কেসটাতে, তাই ওখানে ক্লোরিনের বেশি হয়ে গেছে। অপশন সি, ক্লোরিনের বেশি, ফ্লুরিন ক্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি, সালফার সেলেনিয়ামে সালফার বেশি, লিথিয়াম সোডিয়ামে লিথিয়াম বেশি। কি বলছে, ইন জেনারেল দ্য প্রপার্টি magnitudes only magnitude wise property that shows an opposite trend in comparison to the other properties, left to right এ ionization energy বাড়ে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, শুধু রেডিয়াস কমে। উপর থেকে নিচে ionization energy কমে, ইলেকট্রন অ্যাফিনিটি কমে, ইলেকট্রোনেগেটিভিটি কমে, শুধু রেডিয়াস বাড়ে। সো অপোজিট ট্রেন্ডে কি আছে, রেডিয়াস। যেই লেভেলের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে কুইক মিনিটের মধ্যে। আয়নাইজেশন এনার্জি এন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অফ এলিমেন্ট, আয়নাইজেশন এনার্জি হচ্ছে 12.2 আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে 3.8। ইটস ইলেকট্রোনেগেটিভিটি অন পাউলিং স্কেল। ওকে, এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা আমরা শেয়ার করব। নরমালি আমরা মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটিতে পড়েছিলাম যে মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি, না মুলিকান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটির ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ অফ আয়নাইজেশন এনার্জি এন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। আয়নাইজেশন এনার্জি বলেছে 12.0, আয়নাইজেশন এনার্জি কত বলেছে 12.0, ইলেকট্রন অ্যাফিনিটি বলেছে 3.8, তাদের অ্যাভারেজ করলে বের হয় 7.9। কিন্তু 7.9 ইলেকট্রন অ্যাফিনিটি কোথায়, 7.9 ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে মুলিকান স্কেল। মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটির ফর্মুলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নাইজেশন এনার্জি, এদের অ্যাভারেজ। সো আয়নাইজেশন এনার্জি বলে দিয়েছে 12, ইলেকট্রন অ্যাফিনিটি বলে দিয়েছে 3.8, এদের অ্যাভারেজ করলে 7.9 বেরোয়। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইন মুলিকান স্কেল। কিন্তু মুলিকানে আমাকে আনসার চাইনি, পাউলিং এ চেয়েছে। মুলিকান থেকে পাউলিং এর একটা কনভার্সন ফ্যাক্টর আছে, সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে পাউলিং স্কেলে যেতে গেলে 2.8 দিয়ে ডিভাইড করতে হয়। মুলিকান স্কেল থেকে পাউলিং স্কেলে যেতে গেলে 2.8 দিয়ে ডিভাইড করতে হয়। তো 2.8 ফ্যাক্টর একটা আছে। অর্থাৎ আমরা বলতে পারি মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি ইনটু 2.8। এইটা আমাকে এখানে মনে রাখতে হবে। মুলিকান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়াল টু পাউলিং স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি ইনটু 2.8। তাই যেহেতু পাউলিং স্কেলে বার করতে চলেছি, তাই আমি কি করব, মুলিকান স্কেলে যেটা বেরোলো এই আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির এভারেজ করে যেটা বেরোলো তাকে 2.8 দিয়ে ডিভাইড করব, 2.7 আনসার। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? সো হোপফুলি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেমন করে কুইকলি টেবিলটা থেকে যা যা কোয়েশ্চেন্স এসছে, ভালো ভালো পিওয়াইকিউ কোয়েশ্চেন্স এসছে, কিন্তু সেগুলো সলভ করতে কিন্তু মিনিটস লাগেনি, 30 সেকেন্ড 15 সেকেন্ড কোয়েশ্চেনটা পড়তে যেটুকু টাইম লাগছে। কোয়েশ্চেনটা পড়বে, পুরো মাথায় জিনিসটা কিন্তু একদম সর্টেড হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, যেই লেভেলের প্রবলেম ইউজুয়ালি একটু টাফ হয় দেন নিট লেভেলের প্রবলেম। সুতরাং ইজি কোয়েশ্চেন, সেই টাফ প্রবলেমটাও কিন্তু তুমি কুইকলি সলভ করতে পারবে। অনেক ক্ষেত্রে আমরা ট্রিক্সও দেখলাম যে পুরো প্রবলেমটা না পড়েও কেমন করে অপশনসে আসা যায়। ফার্স্ট লাস্টের অপশনটা দেখে নেবো, বেশ কিছু ট্রিক্স এখান থেকে আমরা শিখলাম।
তাহলে আজকে পিরিয়ডিক টেবিল এবং রেডক্স দুটো চ্যাপ্টারের একদম থরো এমসিকিউজ আমরা টোটাল ট্রেন্ড ওয়াইজ স্টাডি করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার রিঅ্যাকশন মেকানিজম যেরকম চলছিল সেটা নিয়ে কন্টিনিউ করব, তার আপডেট গ্রুপে রেসপেক্টিভ গ্রুপে পেয়ে যাবে। আজকে আমরা এইখানে ক্লাসটা শেষ করছি। টোটাল পিরিয়ড টেবিল এবং রেডক্স পুরোপুরি প্যাকআপ হচ্ছে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে সানডে অ্যাজ ইউজুয়াল আবার দেখা হচ্ছে। চলো টাটা, প্যাকআপ করো।